যমুনা টেলিভিশনের সাথে কথা বললেন খাগড়াছড়ির সেই মারমা কিশোরী ও তার পরিবার। জানালেন কি ঘটেছিল সেদিন। যখন 9টা বাজার তো ছুটি হয়, বাড়িতে আসে নাই, তখন দেখতে দেখতে প্রায় 9:30 বাজে গেছে। লাস্টে আমরাও মাস্টারকে কল দিলাম, কই আমার মেয়ে তো চলে গেছে 9টা বাজে। 3 জনকে দেখছি, 3 জনের মধ্যে একজনকে চিনি, কিছু জানি না। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে নির্বাচনে পিআর দাবি করা হচ্ছে মন্তব্য বিএনপি নেতাদের। জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ তার কোরামের 16 প্রার্থী। বললেন বিসিবি নির্বাচন ইতিহাসের কালো অধ্যায়। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো। আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে থামানো হয়েছে। দুর্গাপূজায় টানা 4 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 15 কিলোমিটার দীর্ঘ যানজট। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। খাগড়াছড়িতে যে মারমা কিশোরী ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে 3 জনের প্রাণ গেল এবং উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা, সেই ভিকটিম কিংবা তার পরিবারের কেউ মামলা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার তারা কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। কি বলেছেন তারা, কিভাবে ঘটনা ঘটেছে, সবকিছু নিয়ে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। এই ঘটনা নিয়ে খাগড়াছড়ি উত্তাল, হত্যা, সংঘর্ষ সব মিলিয়ে একটি ভয়াবহ পরিস্থিতি গেল কদিন ধরে খাগড়াছড়িতে ছিল। এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এবং তার পরবর্তীতে যে পরিস্থিতি সেটি। আর আমরা সপ্তাহখানেক পরে সেই কিশোরীটি কিছুটা স্বাভাবিক বা সুস্থ হওয়ার পর বাসায় এসেছেন এবং বাসায় আসার পরে আমরা ভিকটিম এবং ভিকটিমের বাবা তার সাথে কথা বলেছি। তাদের বর্ণনা অনুযায়ী যেটি জানা যায় যে এই বাড়িতে যেটি রয়েছে সেখানে মূলত প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট পড়তে আসেন। তারপর প্রাইভেট পড়া শেষে 9টা থেকে 9:30টার মধ্যে প্রতিদিনই তারা বেরিয়ে যান এবং এই পুরো সময়টিতে তার বাবা এই যে সামনে যে দোকানটি দেখা যাচ্ছে এখান থেকে অন্তত খুব বেশি দূরে না, 50 গজ হয়তো হবে, সেই 50 গজ দূরের দোকানটিতে তারা অপেক্ষা করেন পুরো সময়টি। ঠিক তারপরে অন্তত 50 থেকে 100 গজ দূরে তার বাড়িটি। আমরা নিরাপত্তা এবং বিধিবিধানের কারণে আমরা সেই বাড়িটি দেখাতে পারছি না। তো তিনি তারা অপেক্ষা করেন এবং তিনি বলছেন যে তারপর যখন 10:30 পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া না যায় তখন তিনি খুঁজতে বেরোন। সবসময় আমার মেয়েটা প্রাইভেট পড়ে ওখানে, আমরা সবসময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম। 9টা পার হয়ে গেছে, আসে নাই, তো আমরা খোঁজাখুঁজি করলাম। তো এই খোঁজাখুঁজির পরে অনেক গ্রামের পোলাপান পাড়া সব মানে খোঁজাখুঁজি করলাম। তারপরে আমরা ওই ধান খেতে একটা ওই যুগ আসে, ওইখানে পাওয়া গেল মেয়েটাকে। তো আর কি আর করবো, আমরা ওই তারপরে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসে একটা খুব খারাপ অবস্থা, এই জন্য আমরা হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি। মেডিকেল রিপোর্ট দিয়েছে, ওটাতে নেগেটিভ আসছে। তো আপনারা কি মনে করেন কিনা এটাতে কোনো সমস্যা আছে? এটা তো এখানে এখন সব তো প্রশাসনের মাধ্যমে আমাদেরকে, আমরা রিপোর্ট খুঁজলাম, রিপোর্টও দেয় নাই। তো এখন কি করার আছে, আমাদেরকে তো কিছু করার নাই। 6টা থেকে 9টা পর্যন্ত পড়ে, পড়ার পর 9টার দিকে বাইর হয়ে গেছে, এটুকু। তারপর আমি কিছু জানি না। ভিকটিম যেটি বলেছে মূলত প্রাইভেট পড়ে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয়। ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান তখনই তাকে মুখ চেপে এবং অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পিছন থেকে ইট মারছে, আমি এরকম ফিরে দেখছি, তারপর আমাকে মুখ চেপে নিয়ে যাওয়া, কিছু জানি না। তুমি যখন তুমি জানতে পারছো তখন তুমি হাসপাতালে না বাসায় গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন অবশ্যই
নিয়ে যাওয়ার পর তারপরে আসলে তিনি আসলে জানেন না তার সাথে কি হয়েছে। তার বাবা বলছেন যখন 10:30 পর্যন্ত পাওয়া না যায় তখন তিনি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে এখান থেকে প্রায় 150 থেকে 200 গজ দূরে একটি ধানের জমিতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকা খুঁজে ফেলছি, পায় না। পরে প্রায় 11টার দিকেই, প্রায় 11টা পার হয়ে গেছে। খোঁজার পরেই তারপরেই অনেকে এদিকে ঘুরছি, তো ঘোরার পরে এখানে কিছু আছে ওর ভিতরে পাইছে নাকি। শিক্ষার্থীর পরিবার এবং পাড়া প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী সেই যেটি দেখিয়েছিলাম যে এই ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার উপর থেকে অপহরণ করা হয়, সেখান থেকে মূলত এই যে পথটি রয়েছে পাশেটি নির্মাণাধীন ভবন, তার পাশ থেকে এই যে এখানে পানি, তারপরে অনেকগুলো জঙ্গল জমি, সেই জমি পেরিয়ে মূলত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই পথ ধরে একেবারে যে রাস্তাটি রয়েছে এখান থেকে ঠিক এই জায়গাটিতে না, ঠিক এই জায়গাটিতে তাকে পাওয়া যায় এবং এখানে যারা স্থানীয় আছেন তারা এসে বলছেন যে এখনও ধান যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পড়ে আছে ঠিক এই জায়গা থেকে। মূলত এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পানি এবং কাদা রয়েছে, যদি দেখতে পান যে এখানে প্রচুর পানি এবং কাদা রয়েছে, অন্তত হাঁটু সমান না হলেও কিছুটা তার কাছাকাছি পানি এবং কাদা রয়েছে, এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। আর আমরা শিক্ষার্থী এবং ভিকটিমের যে বাবা তার সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা বিচার দিয়েছেন, মামলা করেছেন। গতকালকে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়েছে সেই বিষয়ে তারা বলছেন যে এইটি বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, এখন তারা পুরো বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়েছেন। পাশাপাশি ভিকটিম বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যারা এইটার সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাতে তারা পায় সে নিশ্চয়তা তারা চান। পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষার্থীটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হননি, সেটি যাতে সুস্থ করা যায় এবং আশপাশে তার যে স্বাভাবিক জীবন সেটি যাতে অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা তারা করেছেন এবং সেই সহযোগিতা তারা কামনা করেছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। ইসলামী দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ লেকে মাছের পোনা অবমুক্ত করেন রুহুল কবির রিজভী। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করা হচ্ছে। ঘোষণা দিয়েছেন আন্দোলনের, জনগণ পিআর চায় না। এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন, কিন্তু জনগণ এই পিআরের সাথে নাই। পিআর আসা মানেই, এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছেন। এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দেবে, তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যারা গণহত্যা, গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান জানান তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এবং এর আগে সকালে পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। আজকে পাহাড়ে অশান্তি কেন? রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে দলটির আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কূটনীতি নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিনও উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সহ দলটির কেন্দ্রীয় নেতারাও বৈঠকে ছিলেন। আসন্ন বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তিনি সহ মোট 16 জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। বুধবার মনোনয়ন নিয়ে যে নাটকীয়তার গুঞ্জন ছিল তা শেষ পর্যন্ত সত্যিই হলো। বোর্ডে সকাল সকাল উপস্থিত তামিম ইকবাল, সাথে ছিলেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল দুপুর 12টা পর্যন্ত। দুপুর 2টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। ক্লাব ক্যাটাগরি থেকে তামিমের সাথে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস সহ 12 জন। এছাড়া ক্যাটাগরি 1 থেকে মীর হেলাল, তৌহিদ তারেক, 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর। ঢাকা, রাজশাহী, রংপুরে নির্বাচন হলো। চট্টগ্রামে 3 প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করায় নির্বাচন হচ্ছে না সেখানে। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আপনারা আমি শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, যমুনা নিউজে একটু পরেই ফিরছি। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে রওনা দিয়েছেন। ঢাকার পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সকাল 9টা 10 নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আছেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়াও তার সাথে বিশ্বের 11টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাতভর বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে মানুষের চলাচলে ভোগান্তি চরমে গিয়ে পৌঁছেছে। বৃষ্টিতে দোকানপাট তলিয়ে গেছে অনেক জায়গায়। আবহাওয়া অফিস বলছে, সাগরে লঘুচাপের কারণে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও 72 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি, আর তাতেই তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকা। নিউ মার্কেট পিলখানা সড়ক ঢালু হওয়ায় ভারী বৃষ্টিতে এভাবে জলাবদ্ধতা তৈরি হয় সড়কটিতে। ভ্যানে ওইটা নৌকার ফিলিংস অনুভব করলাম ঢাকা শহরে, বুঝতেই তো পারতেছেন, দারুণ মজা হইলাম। 12 বছর যাবত এই অবস্থায় দেখতেছি, অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকা 30 টাকাতে পার হয়েছে, আমাদের খুব ভোগান্তি হয়। বৃষ্টির পানি ঢুকে গেছে ঐতিহ্যবাহী নিউ মার্কেটও, দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। একই অবস্থা ঢাকা কলেজের আশপাশে। এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে, ফুটপাতের দোকানিদের ভোগান্তির শেষ নেই। আরো বেশি পানি উঠে, এখানে হাঁটা চলা করতে পারেন না, ব্যবসা তো দূরের কথা, কাস্টমারও ওরকম নাই, ওরকম পাবলিকও নাই। আইব খান ফিউডের মার্কেট, এটা কি আপনি তাও উঁচা করছে, এক হাতের বেশি উঁচা করা হয়েছিল। সব দিকে করতে, যেমন কালকে বন্ধ গেছে সাপ্তাহিক, আজকে ওই অবস্থা, আবার আগামীকালকেও বন্ধ। পানি যখন না যাবে তখন তো কাস্টমার এদিকে আসবে না, ঠিক আছে, আমাদের ব্যবসার আজকে দিন মার। শুধু এখানটায় নয়, পানি জমেছে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শাওড়াপাড়া এলাকার অলিগলিতে। আমাদের বাসা তলায় গেছে, আমাদের বাসায় এই পানি। এটা পানি বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াই পানি থাকে এই জায়গায়। বৃষ্টি না হলে তাও ভাঙ্গাচুরা দেখে শুনে যাওয়া যায়, বৃষ্টি হওয়ার কারণে মনে করুন যে ভাঙ্গা দেখা যায় না। পানি পুজোর ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষজন কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারাও পড়েছেন বিপাকে। আলি বিপদ না, এই যে রাইডা বাসে আসলাম, একদম বাসের ভিতরে পানি পড়ে একদম অস্থির অবস্থা। হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেটে গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। এখন এখানে 10-20টা গাড়ি থাকার কথা, সেখানে 1-2টা গাড়ি আছে, তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় অস্থায়ী এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নবমীতেই দশমীর আমেজ, আনন্দ আর বিষাদ একসাথে ভর করেছে ভক্তদের মনে। সকাল থেকে দেবী দুর্গার কল্পারম্ভ বিহিত পূজার মাধ্যমে নবমীর আচার শুরু হয়। ষোড়শ উপাচারে দেবী সিদ্ধিধাত্রীর আরাধনায় মুক্তির পথ খোঁজেন অনুসারীরা। দেবীর বিদায়ক্ষণের বেদনাবিধুর সুরও বাজতে থাকে ভক্তদের হৃদয়ে। চামুণ্ডা রূপে মহামায়ার বিজয়ক্ষণ। পুরাণ মতে মহিষাসুরকে বধ করে এই দিনই শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। তাই আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আড়ম্বরে পালিত হয় মহানবমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সেই উপলক্ষেই শুরু হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। অষ্টমী নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার পর নবমী তিথির সূচনা। প্রথম প্রহরের মহাস্নানের পর ষোড়শ উপাচারে পূজিত হন মহিষাসুরমর্দিনী। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল আর যজ্ঞে চলে দেবীর বন্দনা। দেবী সিদ্ধিধাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশে যাতে কোনো অশান্তি না আসে, আমাদের দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে কোথাও যেন মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের সঙ্গে যেন সকলে মিলে মিশে এখানে শান্তিতে থাকতে পারেন, এ আমাদের একটি প্রার্থনা। নবমীতেই বিদায়ের সুর। বিসর্জনের প্রস্তুতি নিতে নিতে বিষাদ আর আনন্দ মিশ্রিত অনুভূতি ভক্ত অনুসারীদের মনে। শুরু হয়ে শেষ হয়ে গেল, কালকে মা চলে যাবেন, আবার তো অপেক্ষা থাকবে যে মা পরের বছর আসবেন, আমরা যাতে এই সারা বছর ভালো থাকি। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। কালকে তো জাস্ট কিছু ছোটোখাটো নিয়ম করেই হচ্ছে মাকে বিদায় দেয়া। নবমী পূজা শেষ হওয়ার মানেই হচ্ছে মার সাথে আর অল্প কিছুক্ষণ সময় বাকি, তো মন তো খারাপ অবশ্যই হচ্ছে, কারণ পুরো একটা বছর অপেক্ষা করে থাকি কয়েকটা দিনের জন্য। Now I just pray to her that everything whatever is going around the world should settle and be calm. দেবী দুর্গার কাছে এটাও আমাদের চাওয়া, যাতে আমার যে ব্যক্তিগত যে চাওয়ার যে লিস্টটা সেটা যাতে বড় হয় এবং না পাওয়ার যে লিস্টটা আমাদের আগামী বছরে সেটি যাতে ছোট হয়। অঞ্জলির মাধ্যমে নবমীর পূজার আচার শেষ হয়। সন্ধ্যায় মহা আরতির পর শুরু হবে দেবীর কৈলাসে ফেরার প্রস্তুতি। অঞ্জলির মাধ্যমে মহা আড়ম্বরে শেষ হচ্ছে মহানবমীর আনুষ্ঠানিকতা। এবার ভক্তদের মনে বিদায়ের সুর।
তাই অশ্রুসিক্ত চোখে শেষ মুহূর্তে দেবীর পদচরণে শেষ কয়েকটি প্রার্থনা ভক্তদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি। দুর্গাপূজার খবর জানাবেন সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত, আনন্দ এবং বিষাদ এই দুয়ের মিশেলেই তো মহানবমী। এই বিকেলবেলা মণ্ডপে ভক্তদের আনাগোনা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, ভক্তদের আনাগোনা কিন্তু থেমে নেই এবং এই সময় বলতে হবে যে অনেক ভক্ত অনুরাগী কিন্তু আসছেন, প্রতিমা দর্শন করছেন, একই সাথে তারা কিন্তু অঞ্জলি দিচ্ছেন দেবীর স্মরণে এবং দেবীর চরণে তাদের প্রণাম জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোহিত কিন্তু আসন পেতে বসে আছেন এবং একই সাথে সবার অঞ্জলি গ্রহণ করছেন এবং দেবীর চরণ ধোয়া যে পানি রয়েছে সেটি তাদের হাতে তুলে দিচ্ছেন, একই সাথে ফুলও তুলে দিচ্ছেন। আজকে সকাল থেকে কিন্তু বেশ ঘটনাবহুল একটি দিন, মহানবমীর এই দিনটিতে যেমন পূজার আনন্দ রয়েছে, একই সাথে আগামীকাল বিজয়া দশমী, দেবীকে বিসর্জন দেওয়ার দিন ঘনিয়ে এসেছে। সে কারণে কিন্তু ভক্তদের মন অনেকটাই খারাপ এবং এই যে 5টি দিনের তাদের যে আনন্দ আয়োজন সেটির সমাপ্তি হবে হয়তো বা আগামীকাল এবং সে কারণেই তারা আজকের দিনটিতে দেবীকে পাচ্ছেন, দেবীর কাছে তারা আরাধনা করছেন, প্রার্থনা করছেন এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। একই সাথে বলতে হবে যে আজকের দিনের সবচেয়ে কালারফুল যে আয়োজন সেটি হচ্ছে সন্ধ্যার আরতি। সেই আরতিতে অসংখ্য ভক্ত অনুরাগী অংশগ্রহণ করবেন এবং একই সাথে পুরোহিতের সাথে সমস্বরে তাদের প্রার্থনার কথা জানাবেন এবং সেই সময়টুকুর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। হয়তোবা সন্ধ্যার পরপরই এখানে আরতি অনুষ্ঠিত হবে, সেটা 6:30 বা 6:45 নাগাদ আরতি শুরু হতে পারে। ধন্যবাদ শান্ত। আমরা দেখছিলাম দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা 4 দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। মঙ্গলবার রাত থেকেই গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে ভিড় করেন দূরপাল্লার যাত্রীরা। কাউন্টারগুলোতেও টিকেটের জন্য ছিল দীর্ঘ লাইন। যাত্রীরা বলছেন ঈদ ছাড়া সাধারণত এত লম্বা সময় একটানা ছুটি পাওয়া যায় না, তাই সুযোগটা কাজে লাগিয়ে কেউ গ্রামের বাড়ি ফিরছেন, আবার কেউ যাচ্ছেন প্রিয়জনদের সাথে বেড়াতে। অনেকেই পরিবারের সাথে ছুটি কাটাতে দেশের পর্যটন কেন্দ্রগুলোর দিকে রওনা হয়েছেন। বাস মালিকরা জানান যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। নিয়ারলি 20টা কাউন্টারে গিয়েছি, 20টা কাউন্টারে যাওয়ার পরে কোথাও টিকিট পাইনি, না পেয়ে দেন এখন বাধ্য হয়তো বাসতে আবার ব্যাক করে চলে যেতে হবে। দুর্গাপূজার উপলক্ষে তো 4 দিনের যে ছুটি পেয়েছি তার কারণে আমরা মূলত ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। মা বাবা, খালামুনি, ভাই বোন সবাই মিলে আমরা কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে 15 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত এই যানজট ছড়িয়ে যায়। জেলার দড়িকান্দি সহ 2টি স্থানে গাড়ি বিকল হলে যানজটের শুরু হয়, আর এ সময় গাড়ির ধীরগতি দেখা যায়। বেলা বাড়তেই রাস্তায় মানুষের চাপ বাড়তে থাকে জ্যাম। ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশেও ধীরগতি দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে থানা, শিমরাইল থানার ওসি জানিয়েছেন গাড়ির চাপ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। পুরা জাম, পুলিশের কোনো খোঁজ খবর নাই, জামের পরে জামে পড়ে রয়েছে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, পৃথিবীর সকল সভ্যতায় অতীতে যেসব সরকার গঠিত হয়েছে তার মধ্যে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, আর সেসব ষড়যন্ত্র প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে
বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে, এটা এই বাংলাদেশের মানুষের সামাজিক